হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? জাস্ট দুদিন থেকে তোমাদের ক্লাস আসেনি ডাব্লিউবিসিএস এর, ঠিক আছে? তো আজকে নিয়ে আসলাম। তোমাদের বলে দিই যে ডাব্লিউবিসিএস এর ক্লাস আমি তোমাদের স্পষ্টভাবে ক্লিয়ারলি এই জিনিসটা মেনশন করে দিচ্ছি এখানে। তোমাদের রুটিনটা ডাব্লিউবিসিএস এর যদিও আজকে টেলিগ্রাম গ্রুপে বা এগুলোতে আমি দিয়ে দিব, তাও বলে দিচ্ছি যে মানডে, টিউসডে আর ওয়েডনেসডে এই 3 দিন আর কে স্যার ক্লাস নেবেন হিস্ট্রি, পলিটি বা ইংলিশের ভোকাব পোর্শন। এই 3 দিন উনি ক্লাস নেবেন। তারপরে হচ্ছে থার্সডে মেনলি তোমাদের মেথ বা জিআই হবে, ঠিক আছে, 2 PM। এই যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে 2 PM প্রতিদিন দুপুর 2টোই। তারপরে হচ্ছে ফ্রাইডে আর স্যাটারডে এই 2 দিন হবে ইকোনমিক্স এখন হচ্ছে, ঠিক আছে। এবার এর মধ্যে আমরা সানডের দিন ধরে রাখো জিওগ্রাফিটা করব, ঠিক আছে। সানডের দিন জিওগ্রাফি হবে, তবে সেটা এখন শুরু হচ্ছে না, যতদিন হচ্ছে না সেই জায়গায় ইকোনমিক্স ক্লাসটা যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডাব্লিউবিসিএস এর রুটিন। আর আমি তোমাদের বলে দিয়েছি ডাব্লিউবিসিএস 2024 এর তোমরা জানো টেন্টেটিভ ডেট কিন্তু দিয়ে দিয়েছে 15 ডিসেম্বর। তো তোমাদের একদম ফুল এনার্জির সাথে, ফুল জোশের সাথে পড়াশোনা করতে হবে, কারণ এখনো অলমোস্ট আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাস 4.5 মাস সময় আছে। এখনো যারা সিরিয়াস হওনি, যাদের মেন টার্গেট হচ্ছে ডাব্লিউবিসিএস, এখনো সিরিয়াস হয়ে যাও। আর অবশ্যই ডাব্লিউবিসিএস এর জন্য যদি তুমি প্রিপারেশন করো তো ওয়ান ডে পরীক্ষাগুলো তো এমনিই হয়ে যাবে, যেমন ক্লাসিক হওয়ার আছে বা মিসলেনিয়াস হওয়ার আছে বা স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি হওয়ার আছে। তো এই পরীক্ষাগুলো আরামসে হয়ে যাবে, তো তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমাদের বলেছি যে ডাব্লিউবিসিএস প্রিলিমসের আগে, 2024 এর প্রিলিমসের আগে তোমাদের সম্পূর্ণ সিলেবাস আমি কমপ্লিট করাবো, যেখানে মেনলি সম্পূর্ণ সাবজেক্ট, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস নিয়ে আসবে আর কে স্যার তোমাদের জন্য স্পেশালি ভাবে রেডি করা হয়েছে। তো এত ভালো করে আমরা ক্লাসগুলো পুরো ম্যানেজ করছি তোমাদের জন্যই, তোমাদের কথা ভেবে, ঠিক আছে। তো ডাব্লিউবিসিএস এর মেনলি ক্লাসগুলো তোমরা সিরিয়াসলি ভাবে করো। এই ক্লাসগুলো প্রিলিমস প্লাস মেন্সে একটু বেরোতে হবে, কিন্তু প্রিলিমসের জন্য তোমার 100% কিন্তু রেডি হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে। কিন্তু তোমরা এই ক্লাসটাকে সেভাবে গুরুত্ব দিচ্ছ না বা দিচ্ছ না। তোমরা প্রত্যেকেই ক্লাসে শেষে কমেন্ট করে জানাবে ক্লাস কেমন লাগলো। এই জিনিসগুলো তোমরা করোই না, কতবার করে বলে, ঠিক আছে। একটা গুরু যদি কোনো আদেশ দেয়, সেই শিষ্যকে সেই গুরুর আদেশটা মানতে হয়। কিন্তু তোমরা কি করছো, তোমরা কমেন্ট করে জানাচ্ছ না। আমি তোমাদের বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি সাইকোলজি আর হিস্ট্রি অপশনাল শুরু করবে। সাইকোলজি আমি পড়াবো, হিস্ট্রি আর কে স্যার পড়াবেন, ঠিক আছে, অপশনাল পেপার। তো সেটা নিয়েও তোমরা মতামত জানাবে। খুব তাড়াতাড়ি সাইকোলজি আর হিস্ট্রি অপশনাল ক্লাসও শুরু হবে। আমরা ইকোনমিক্সের এখনো অবধি আজকে যেটা টপিক শুরু করব তার আগে বলে দিই, তোমাদের আমি বেসিক কনসেপ্ট, যেটা বেসিক ধারণা, ঠিক আছে, সেটা করিয়েছি। তারপরে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট করিয়েছি, ন্যাশনাল ইনকাম করিয়েছি। তো দেখতে দেখতে 3টে চ্যাপ্টার কিন্তু প্রায় 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমাদের। আজকে আমরা যেটা শুরু করব পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট, দারিদ্রতা ও বেকারত্ব, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা শুরু করব, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে। আমি এটার যেটা বোর্ড ওয়ার্ক করব সেটা আমি গ্রুপে দিয়ে দিব, পিডিএফটা তোমরা খাতায় কপি করে নিবে, ঠিক আছে। আমি বলেছি সবচেয়ে মাথা ব্যথার বিষয় হচ্ছে ডাব্লিউবিসিএস এ তোমার ইকোনমিক্স, তারপরে স্কোরিং এর মধ্যে যদি বলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তো সমস্ত সাবজেক্টেরও ক্লাস শুরু হবে। যেভাবে বলেছি জিওগ্রাফিরও আমরা কয়েকদিনের মধ্যে শুরু করে দিব। তো সেইভাবে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস এখানে হবে। তোমরা শুধু কি করবে, লাইক করবে, আর অবশ্যই যারা ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছো তাদেরকে শেয়ার করো। একটু বেশি আমরা স্টুডেন্ট ডাব্লিউবিসিএস এর কানেক্ট হলে আমরা মোটিভেট পাবো, সেইভাবে আরো বেশি করে তোমাদের ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড ক্লাসগুলো নিয়ে আসবো, ঠিক আছে। আর 1 মাস হয়েছে, আরো 4 মাস আমাদের সাথে থাকো, তোমাদের কিছু ভাবতেই হবে না। আর খুব তাড়াতাড়ি ডাব্লিউবিসিএস এর প্রতি উইকে একটা আমরা অনলাইন মক টেস্টের ভাবছি, ঠিক আছে। অনলাইন মক টেস্ট অনলাইন গ্রুপে দিয়ে দেবো, তোমরা মক টেস্ট দিবে, ওখানে সাবমিট করবে, স্কোরটা পেয়ে যাবে। চলো তাহলে আজকের টপিক হচ্ছে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট বা দারিদ্রতা ও বেকারত্ব, ঠিক আছে। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, দারিদ্রতা ও বেকারত্ব, ঠিক আছে। তো দারিদ্রতা আর বেকারত্ব হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা।
তো প্রথমে আমাদেরকে একদম বেসিক ভাবে একদম প্রতিটা জিনিসকে ভেঙে ভেঙে বুঝতে হবে। প্রথমে আমরা এই চ্যাপ্টারে কি কি জানবো? প্রথমে আমরা পভার্টির ডেফিনেশন জানবো, পভার্টির ডেফিনেশন সংজ্ঞা কি, তারপরে হচ্ছে পভার্টির টাইপস, পভার্টির টাইপস, তারপরে হচ্ছে কিছু বেসিক জিনিস জানবো পভার্টি রিলেটেড, তারপরে মেজার কে করে সেটা জানবো, তারপরে বিভিন্ন এখানে ডেফিনেশন, তারপর টাইপসের আগে আমরা কোজ জানবো, কোজ পভার্টির কোজ কি, তারপরে টাইপস, কিছু বেসিক জিনিস কিভাবে মেজার করে, তার সাথে সাথে আমরা যেটা জানার চেষ্টা করব এখানে বিভিন্ন কমিটি, যে কমিটিগুলো পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে, চলে এসো এখনই পভার্টিটা শুরুই করেছি, জাস্ট চলে এসো ফটাফট। তোমাদের সেদিন একটু আমি এমনি উপর বলে দিয়েছিলাম, আজকে পুরো পভার্টিটা শুরু করেছি, ভালো করে ধ্যান দিয়ে শুনবে। ঠিক আছে, লেখার দরকার নেই, পিডিএফ দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে, তো আমরা পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারটা শুরু করেছি, যেখানে আমরা এই চ্যাপ্টার থেকে কি পড়বো? প্রথমে পভার্টি মানে কি? দারিদ্রতার ডেফিনেশন পড়বো, দারিদ্রতার কারণ কি, তারপরে দারিদ্রতার কি কি টাইপস আছে সেটা দেখব, তারপরে হচ্ছে বিভিন্ন বেসিক জিনিস আছে পভার্টি রিলেটেড, সেই বেসিক জিনিসগুলো দেখব, তার সাথে সাথে পভার্টি মেজার কিভাবে হয়, কে করে, ইত্যাদি দেখব, মেজার করার মেথড দেখব, কিভাবে মেজার করা হয় সেই মেথডটাও এখানে আমরা দেখব। ঠিক আছে, মেজার করার মেথডটাও দেখব, আর সাথে সাথে বিভিন্ন কমিটির ব্যাপারে দেখব। ঠিক আছে, এতটা টপিক হচ্ছে আমার পভার্টিতে। সূর্যকান্ত মিশ্র এদিকে দেখো, হ্যাঁ ঠিক আছে। তো পভার্টি কাকে বলে? প্রথমে হচ্ছে আমরা দেখব ডেফিনেশন, পভার্টির ডেফিনেশন। পভার্টির ডেফিনেশনে দেখো, পভার্টির ডেফিনেশনে কি বলা হয়, যে জীবন কাটানোর জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট, যদি সেই মিনিমাম রিকোয়ারমেন্ট কেউ পূরণ করতে না পারে তাদেরকে আমরা পভার্টি বা দারিদ্রতা বলবো। জীবন কাটানোর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট কি আছে? রুটি, কাপড়া, মকান। প্রথম তিনটে জিনিস, রুটি, কাপড়া, মকান। তো রুটি মানে ফুড, কাপড়া মানে ক্লথ, আর মকান মানে হচ্ছে শেল্টার, তোমার থাকার জায়গা। ঠিক আছে, তার সাথে সাথে এডুকেশন, হেলথ, এগুলো তো মিনিমাম রিকোয়ারমেন্ট মানুষের জীবন কাটানোর জন্য। তো এই বেসিক নেসেসারি জিনিসগুলো যদি কেউ ফুলফিল করতে না পারে তাকেই বলবো আমরা কি? পভার্টি। তাহলে ডেফিনেশনে আমরা বলতে পারি যে বেসিক নেসেসারি, বেসিক নিড যেগুলো আছে কি, একটা হচ্ছে রুটি মানে ফুড, দ্বিতীয় হচ্ছে কাপড়া মানে হচ্ছে ক্লথ, থার্ড হচ্ছে মকান মানে হচ্ছে শেল্টার, বাসগৃহ, তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে শেল্টার, তারপরে হচ্ছে এডুকেশন, যে বেসিক এডুকেশন গুলো হয়। ঠিক আছে, তার সাথে সাথে হেলথ, এগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট একটা মানুষের। এই জিনিসগুলো যদি কেউ ফুলফিল করতে না পারে তাদেরকে আমরা পভার্টি বলবো। ডেফিনেশন হয়ে গেছে, ক্লিয়ার? এবার আসি এর কারণ কি, কোজ কি। এটা আমাদের দেশে দারিদ্রতার কারণ কেন হচ্ছে, কেন দারিদ্রতা আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা? আনএমপ্লয়মেন্ট তো আছেই, তার সাথে সাথে আরো অনেক রকমের কারণ আমরা দেখবো এখানে। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোজ, কারণ কি পভার্টি। প্রথম হচ্ছে, এদিকে দেখো সায়ক, তো কোজের মধ্যে প্রথম যে জিনিসটা কলোনিয়াল এক্সপ্লয়টেশন। প্রথম কলোনিয়াল এক্সপ্লয়টেশন মানে যে আমাদের দেশে প্রথমে কলোনি করে তো ব্রিটিশরা, আর কলোনি করেই কিন্তু আমাদের দেশকে শোষণ করে গেছে। প্রচুর ইকোনমিক, দেশের ইকোনমি শোষণ করে তারা নিজের দেশে নিয়ে যেত। যার উপরে দাদাভাই নওরোজি ড্রেনেজ অফ ওয়েলথ থিওরি দিয়েছিলেন, কি ড্রেনেজ সিস্টেম, যে আমাদের দেশে ব্রিটিশরা এসে কি করছে, এখান থেকে র মেটেরিয়াল নিচ্ছে, নিজের দেশে গিয়ে তৈরি করছে, আবার সেই জিনিসগুলোই আমাদের দেশে এসে বিক্রি করছে চড়া দামে। এই যে ড্রেনেজ সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে দেশের ইকোনমিক কন্ডিশন সেই 1886 সাল থেকে নষ্ট হয়ে আছে। তার আগে 1757 পর যে 1776 যে 76 মনন্তর থেকে মুম্বাই যত দুর্ভিক্ষ দেখা গেছিল, এগুলো থেকে যখন থেকে ব্রিটিশরা 1757 পর থেকে 1947 সাল অবধি 200 বছর ধরে শোষণ করে গেছে। এবার যখন শোষণ করে ওরা চলে যাওয়ার পর, যখন ব্রিটিশরা ভারতকে ছেড়ে দেয় আফটার ইন্ডিপেন্ডেন্স, তখন ভারতের অবস্থা কিন্তু ঠিক ছিল না। দুবেলা খাওয়ার যোগান ছিল না, যেটা আমরা 5 ইয়ার প্ল্যানিং এও দেখিয়েছিলাম।
তো দুবেলা খাবার জোগান ছিল না, এতটাই ইকোনমিক কন্ডিশন ভালো ছিল, মানে খারাপ ছিল, যেটা 1991 অবধি লেগে যায় সেই জিনিসটাকে ঠিক করতে। ঠিক আছে, তো এই যে কলোনিয়াল এক্সপ্লয়টেশন শুধু ব্রিটিশরা করেছে তো আছেই, তার সাথে সাথে আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের দেশে বিভিন্ন নেতা মন্ত্রীরাও দেশটাকে বিভিন্নভাবে শোষণ করে গেছে, এটা বাস্তব কথা। হ্যাঁ, তো প্রথম জিনিসই, প্রথম কারণই হচ্ছে কলোনিয়াল এক্সপ্লয়টেশন, কলোনিয়াল এক্সপ্লয়টেশন। দ্বিতীয় হচ্ছে পপুলেশন অনেক বেশি, পপুলেশন গ্রোথ। পপুলেশন গ্রোথ হচ্ছে কি, আমাদের দেশের মানুষদের আর কোনো কাজ নেই পপুলেশন গ্রোথ করা ছাড়া। হ্যাঁ, বসে বসে পপুলেশন বাড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, যার জন্য আমাদের দেশে রিসোর্স হচ্ছে লিমিটেড, রিসোর্স হচ্ছে লিমিটেড। কারণ দেখো, মানুষ তো বাড়ছে কিন্তু জমি যেটুকু তো সেইটুকুই থাকবে, যেটুকু আছে। মিনারেলস যতটুকু ছিল ততটুকু আছে, খাওয়ার জল যতটুকু ছিল ততটুকু আছে, ওগুলো তো বাড়ছে না, কিন্তু মানুষ বেড়ে যাচ্ছে। তো হাই পপুলেশন আমাদের দেশের একটা বিশাল সমস্যা, যার জন্য দেশের মধ্যে গরিবী দেখতে হয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে 3 নম্বর হচ্ছে সোশ্যাল ডিসএবিলিটি, সোশ্যাল ডিসএবিলিটিস গুলো। সোশ্যাল ডিসএবিলিটিস মানে मैं हिंदू, मैं मुस्लिम, मैं খ্রিস্টান, मैं ডিমকা, मैं ফালানা, ক্রান্তিবীরে যে ডায়লগ দিয়েছিল। তো এটাও তো আমাদের দেশের একটা বিশাল সমস্যা, ঠিক আছে। মুসলিমদের ক্ষেত্রে মুসলিম নেতা যে হচ্ছে, ও ভাবছে যে মুসলিমের মহাগুরু আমি যা বলবো মুসলিমরা তাই শুনবে। এবার ও নিজের মতো করে ওদের উপরে মুসলিমরা অন্ধভক্ত হয়ে যাচ্ছে, ও ভাবছে এই আমাদের সবকিছু, এই আমাদের সবকিছু করে দিবে, বেড়া পার করে দিবে। কিন্তু সেই মুসলিম নেতা কি করছে, নিজের পকেট ভরছে। হিন্দুদের ক্ষেত্রে হিন্দু নেতাও অনেক ক্ষেত্রে ওরকমই হয়ে যাচ্ছে, দলিত বা যারা থাকছে ছোটদের ক্ষেত্রে, বা ভাবছে যে হ্যাঁ আমাদের নেতা আগে ধর্ম দেখছে তারপরে ভোট ভাট বা কাজ, এটাই তো এখন আমাদের দেশের সিস্টেম। তো এগুলো আমাদের দেশের কিন্তু কিছু না কোনো কারণে দেশের বেকারত্ব মানে বাড়াচ্ছে। তার সাথে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, রিসোর্সের অভাব, লেক অফ রিসোর্সেস। লেক অফ রিসোর্সেস মানে কি, আজকে WBCS এর পরীক্ষা হবে, সিট থাকবে কোটা? হ্যাঁ, 150 থেকে 250 মতো, 100 150 এরকমই থাকে। হ্যাঁ, তো সেখানে পরীক্ষার্থী দিচ্ছে 2.5 লাখ 3 লাখ পরীক্ষার্থী। একটা প্রাইমারি টেটের ভ্যাকেন্সি বেরোচ্ছে, হ্যাঁ 8,000 10,000 5,000 6,000 ভ্যাকেন্সি, সেখানে 15 লক্ষ 20 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। তো এই যে লেক অফ রিসোর্স হচ্ছে আমাদের দেশে, সেটাও একটা বেকারত্বের কারণ, ঠিক আছে। তারপরে হচ্ছে আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, আন্ডার এমপ্লয়মেন্ট কারা, যারা হয়তো যেটা কাজ করার সামর্থ্য আছে সেই কাজ পাচ্ছে না, তুমি পিএইচডি করে পিওনের চাকরি করছো, ঠিক আছে। তো এগুলো আমাদের দেশে বেকারত্বের মানে প্রভার্টির একটা কারণ। তাহলে আমি কি বললাম, প্রথম আমরাই বললাম যে পভার্টি কাকে বলে বা দারিদ্রতা কাকে বলে। ভালো করে শোনো, পভার্টি বা দারিদ্রতা জীবন কাটানোর জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো যদি কেউ ফুলফিল করতে না পারে, তখন তাকে আমরা বলবো দারিদ্রতা বা বেকারত্ব। এবার বেকারত্বর আমরা সেকেন্ড পয়েন্ট দেখলাম কারণ। কি কারণ? কলোনিয়াল এক্সপ্লয়টেশন, হাইলি পপুলেশন, সোশ্যাল ডিসএবিলিটি, তারপরে তার সাথে সাথে হচ্ছে বিভিন্ন রিসোর্সের অভাব। আর ম্যাক্সিমাম মানুষ এখানকার ডিপেন্ড আছে কিসের উপরে? এগ্রিকালচারের উপরে। ম্যাক্সিমাম এখানকার মানুষ হচ্ছে এগ্রিকালচারের উপর ডিপেন্ড। কারণ তোমরা দেখেছো জিডিপি শেয়ারিং, যেখানে সার্ভিস সেক্টরে হচ্ছে 50 থেকে 60%, সেখানে মাত্র এর ক্ষেত্রে হচ্ছে 14-15%, ঠিক আছে। কিন্তু অনেক বেশি লোক এখানে ইনভলভ আছে, অনেক বেশি লোক ইনভলভ থেকে কিন্তু সেভাবে জিডিপি শেয়ারিং বাড়াতে পারছে না এগ্রিকালচারে। আর সার্ভিস সেক্টরে জিডিপি শেয়ারিংটা একটু বেশি, কিন্তু ওখানে মানুষ হচ্ছে কম, এমপ্লয় হচ্ছে কম। তো এগুলো আমাদের দেশের একটা পভার্টির কারণ। এবার দ্বিতীয় আসি, কোজ দেখলাম। এবার যেটা আমরা দেখবো টাইপস, পভার্টির টাইপস দেখবো, ঠিক আছে। পভার্টির টাইপস আমরা দেখব। টাইপস অফ পভার্টি। টাইপস অফ পভার্টির ক্ষেত্রে আমরা দেখব প্রথমে অ্যাবসলিউট পভার্টি, অ্যাবসলিউট পভার্টি, তারপরে হচ্ছে রিলেটিভ পভার্টি, রিলেটিভ পভার্টি।
এই দুটো ভাগে ভাগ করা হয় পভার্টিকে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাবসলিউট পভার্টি হচ্ছে কি জিনিস? অ্যাবসলিউট পভার্টি হচ্ছে এক কথায়, আমি কি বলেছিলাম, এক কথায় যে দারিদ্রতা বা পভার্টির যেটা ডেফিনেশন সেটাই হচ্ছে অ্যাবসলিউট পভার্টি। পভার্টি ডেফিনেশনে যে জীবন কাটানোর জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট যদি কেউ ফুলফিল করতে না পারে সেটাই হচ্ছে পভার্টি, আর সেই ডেফিনেশনটাই হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, মানে পূর্ণাঙ্গ দারিদ্রতা। পূর্ণাঙ্গ দারিদ্রতা মানে হচ্ছে দারিদ্রতা, দারিদ্রতার যেটা ডেফিনেশন। তার মানে অ্যাবসলিউট পভার্টি সেম এজ পভার্টি, মানে পভার্টির যেটা ডেফিনেশন সেটাই হচ্ছে অ্যাবসলিউট পভার্টির ডেফিনেশন, ঠিক আছে। এখন তোমাদের ক্লাস রয়নি, এখন অন্য ক্লাস হচ্ছে, এটা ক্লাসটাকে করো, ঠিক আছে। অ্যাবসলিউট পভার্টি হয়ে গেল। এবার হচ্ছে রিলেটিভ পভার্টি। রিলেটিভ পভার্টি মানে হচ্ছে যখন দুটো জায়গা, ঠিক আছে, রিলেটিভ পভার্টি দ্যাট মিনস, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরে নাও এটা হচ্ছে, সাপোজ ধরে নাও এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, এখানে ধরে নাও কলকাতা আছে, ঠিক আছে, এটা হচ্ছে কলকাতা। হ্যাঁ, আরে ঠিক ঠিক আছে। তো কলকাতাকে যদি আমি বের করে এখান থেকে দেখাই কলকাতাকে, তাহলে দেখব কলকাতার মধ্যে কিছু জায়গা আছে, যেমন ধরে নাও পার্ক স্ট্রিট আছে, রবীন্দ্র সদন আছে, সল্ট লেক আছে। এইগুলো জায়গায় প্রত্যেকের বলেন এভারেজ ইনকাম হচ্ছে মোটামুটি, ধরে নাও এখানে পার্ক স্ট্রিট ABCDEFG, পার্ক স্ট্রিট, সল্ট লেক, এগুলো ভালো ভালো যে জায়গাগুলো আছে, রবীন্দ্র সদন, এই জায়গাগুলোতে মানুষের এভারেজ ইনকাম হচ্ছে মিনিমাম 5 লাখ টাকা। 5 লাখ টাকা এভারেজ ইনকাম, 5 লাখ বা তার অধিক আছে, কারো 8 লাখ, কারো 10 লাখ, কারো 20 লাখ মান্থলি ইনকাম আছে। সেই জায়গায় যদি আমরা কলকাতা সার্কিলে অন্যান্য জায়গা দেখি, শিয়ালদা দেখি, ঠিক আছে, বা ধরে নাও এই মানিকতলা অঞ্চল, সেম বাজার অঞ্চল, এগুলো এরিয়াগুলো দেখি, তাহলে এখানকার ওলেন এভারেজ ইনকাম ধরে নাও হয়তো 40 থেকে 50 হাজার, এক্সাম্পলের জন্য বলছি, 40 থেকে 50 হাজার। হ্যাঁ, একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, একটা বোঝানোর জন্য বলছি যে কিছু জায়গা আছে যার ইনকাম হচ্ছে 5 লাখ 10 লাখ টাকা, সেই এরিয়ার পার্শ্ববর্তী এরিয়াতে, সেই এরিয়াতেই কিছু লোকের ইনকাম হচ্ছে 30 হাজার, 40 হাজার, 50 হাজার। তার মানে এরা ধনী আছে ঠিকই, যদি ধনীর যেটা ডেফিনেশন আছে যে মানুষের বেসিক চাহিদাগুলো যদি পূরণ করতে পারে সে ধনী, এরা ধনী আছে, কিন্তু এদের তুলনায় এরা দরিদ্র আছে। হ্যাঁ, রিলেশন বোঝাচ্ছে, তো এদের তুলনায় এরা হচ্ছে দরিদ্র বা পভার্টি, সেই জন্য এটাকে আমরা রিলেটিভ পভার্টি বা রিলেশন, যেহেতু রিলেশন বোঝাচ্ছে সেই জন্য এটাকে আমরা বলবো রিলেটিভ পভার্টি। समझ में आया? তাহলে টাইপস অফ পভার্টির মধ্যে আমরা দেখলাম অ্যাবসলিউট পভার্টি আর রিলেটিভ পভার্টি। অ্যাবসলিউট পভার্টি হচ্ছে যেটা সেম এজ পভার্টি, পভার্টি যেটা ডেফিনেশন সেটাই হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, আর রিলেটিভ পভার্টি হচ্ছে দুটো এরিয়ার মধ্যে তুলনামূলক যে দরিদ্র থাকবে সেটাকে আমরা বোঝাবো। এবার আসি নেক্সট বেসিক জায়গা যেটা আমরা দেখব, যে একটা হয় পভার্টি লাইন। পভার্টি লাইন, দেখো পভার্টি লাইন মানে সাপোজ আমি এইভাবে একটা লাইন দিলাম, একটা লাইন ঠিক করলাম, আর আমি বললাম যে এই লাইনটা হচ্ছে পভার্টি লাইন, এই লাইনটা হচ্ছে পভার্টি লাইন। যাদের ইনকাম 10,000 বা তার বেশি তারা পভার্টি লাইনের উপরে থাকবে। যাদের ইনকাম 10,000-এর থেকে নিচে, যাদের ইনকাম 10,000 থেকে নিচে, বিলো, নিচে, তারা একটা থাকবে। তো তার মানে আমি বললাম একটা এমন লাইন দিয়েছি যেখানে আমি একটা অনুমানিক ঠিক করেছি যে 10,000 টাকা যার ইনকাম থাকবে বা 10,000-এর উপরে থাকবে তাহলে সে হবে ধনী, আর 10,000-এর নিচে যে থাকবে সে হবে গরিব। এটা এক্সাম্পল দিচ্ছি, এটা প্রত্যেক বছর সার্ভে হয়, সার্ভে করে একটা এস্টিমেশন দেওয়া হয়, ঠিক আছে। তো আমি ধরলাম 10,000 টাকা, আমি উদাহরণের জন্য বললাম। তো 10,000 টাকা হচ্ছে একটা লাইন, যে লাইনে আমরা দেখলাম যে এইখানে যারা ইনকাম আছে বা এর উপরে যাদের ইনকাম আছে সে হচ্ছে ধনী, এর নিচে যারা আছে সে হচ্ছে গরিব। তার মানে
এটাকে আমরা বলবো পভার্টি লাইনের উপরে, মানে হচ্ছে এবাব পভার্টি লাইন, আর এটাকে আমরা বলবো বিলো পভার্টি লাইন, বিলো পভার্টি লাইন। তার মানে এটা হচ্ছে এপিএল আর এটা হচ্ছে বিপিএল, এপিএল বিপিএল। ওই যে গ্রামগঞ্জে হয় না, হ্যাঁ ওই কার্ড ফার্ড ওই বিপিএল কার্ড, বা বিয়ে, যেমন গ্রামগঞ্জের এরিয়াতে কি হয় যে বিয়ে টিয়ে যদি হয় তো দু টাইপের প্রোগ্রাম হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোগ্রাম, যেটাতে শুধু যেটাতে শুধু কে থাকবে, বিভিন্ন গেস্টরা থাকবে, যারা বিয়েতে গেস্ট এসে বা ভিআইপি আছে তাদের জন্য একটা প্রোগ্রাম, আর একটা গ্রামের লোকদের জন্য একটা প্রোগ্রাম। তো ওখানে বলে যে আমরা কোথায় খাবো, এপিএল এ না বিপিএল এ? না না, একটা ওটা আমি একটা বিয়ের উদাহরণ দেওয়ার জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে বিলো পভার্টি লাইন, পভার্টি লাইন। এবার এই শুনো, তাহলে এখন অব্দি রবি শাস্ত্রী শোনো, এখন অব্দি কি পড়লাম, পভার্টি কাকে বলে, পভার্টির কারণ কি, পভার্টির টাইপস কি, আর একটা আমরা এই লাইনের ব্যাপারে পড়লাম, পভার্টি লাইনের ব্যাপারে। পভার্টি লাইনের পর আরেকটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে এই সিআর, ডাব্লিউবিসিএসসি এসছে এই কোশ্চেন, হেড কাউন্ট রেশিও। হেড কাউন্ট রেশিও মানে কি, মাথা পিছু একটা রেশিও বের করা হয়, যেখানে আমরা লাগবো বিপিএল, টোটাল পপুলেশন ইন্টু 100। এটা হচ্ছে ফর্মুলা, এই পরীক্ষার্থে এসেছিল এই কোশ্চেন, যে হেড কাউন্ট রেশিও কিভাবে বের করা হয়। মানে একটা রেশিও বের করা হয় যে কত ধনী আছে কত গরিব আছে, এটা একটা ফর্মুলা বের করা, ধনী দরিদ্র সেটা মাথা পিছু বের করা হয়। হেড মানে প্রত্যেকটা মাথাকে কাউন্ট করা, এটাতে যে টোটাল বিপিএল কত আছে, তাহলে দেখো কি হয়ে যাবে, একটা এভারেজ বেরিয়ে যাবে যে প্রত্যেক বিপিএল দের কত করে ইনকাম আছে। বুঝতে পারলে? হ্যাঁ, তো বিলো পভার্টি লাইন হলো, মানে হেড কাউন্ট রেশিও হলো। এবার যেটা পরীক্ষাতে আসে খুব ইম্পর্টেন্ট, যে পভার্টি measured by, poverty measured by, কে মেজার করে, measured by NSO। বাট যেটা পরীক্ষাতে আসে যে poverty report is published by, এটা আগে ছিল প্ল্যানিং কমিশন, দেখে না কেউ মিস্টেক করবে না এই জিনিসটা, আগে ছিল প্ল্যানিং কমিশন, এটা এখন ক্যান্সেল আউট হয়ে গেছে, এটাকে আমরা ক্যান্সেল করলাম, এখন আছে নীতি আয়োগ। হ্যাঁ, নীতি আয়োগ, নীতি আয়োগ কি করছে, রিপোর্ট পাবলিশ করছে পভার্টির। হ্যাঁ 15। তাহলে এই চ্যাপ্টারের ডেফিনেশন জানলাম, কোর্স জানলাম, টাইপ জানলাম, বেসিক জিনিসটা জানলাম, মিজারটা জানলাম। এবার যেটা জিনিস জানবো, যেটা থেকে পরীক্ষাতে আসে, কমিটির আগে এই যে মিজার কে করলে, মিজার কে করে এনএসও, এবার সে করে কিভাবে, সেই মেথডটা জানতে হবে, যে এনএসও কিভাবে সার্ভে করে, যে কতজন ধনী আছে কতজন গরিব আছে, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আরে এটা উড়ে গেল নাকি? তারপরের গুলো মিটে গেল মনে হয়। যাই হোক, দেখো মেথড, ইউআরপি ফুল ফর্ম বলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে এমআরপি, তারপরে হচ্ছে এমএমআরপি।
ইউআরপি হচ্ছে ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড, ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড, ঠিক আছে। তারপরে হচ্ছে এমআরপি, মিক্সড রেফারেন্স পিরিয়ড। তারপরে হচ্ছে মডিফাইড মিক্সড রেফারেন্স। কি ব্যাপার আজ বাকিদের লেট কেন হচ্ছে? এগারোটা আট, হ্যাঁ কি হয়ে ট্রেন মিস? দেখো ভালো করে বোঝো, এই তিনটে মেথডের মাধ্যমে পভার্টি কিভাবে বের করা। ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ডে, হ্যাঁ হ্যাঁ, এটাতে দেখা হয় যে ধরে নাও আমি হলাম এনএসও, আমি তোমাদের সার্ভে করতে পাঠালাম, তোমাদেরকে সার্ভে করতে পাঠালাম যে তোমরা যাও এই এরিয়াতে দেখো যে কতজন ধনী আছে কতজন গরিব আছে। আমি এনএসও, আমি তোমাদেরকে পাঠাবো। তোমরা কি করবে? এবার তোমরা যাওয়ার আগে বলবে যে স্যার আমরা যে যাবো তো আমরা কিভাবে সার্ভেটা করব। তখন আমি তোমাকে বললাম তোমার কাছে তিনটে ফর্মুলা আছে। প্রথমে ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড, এই ফর্মুলাটার মাধ্যমে তুমি যাবে যেদিন সার্ভে করতে। ধরে নাও যেদিন সার্ভে করতে গেলে তার আগে 30 দিন, ঠিক আছে। সাপোজ ধরে নাও তুমি 1 তারিখে গেলে, 1 জুলাই গেলে, তার মানে 30 জুন থেকে তুমি 1 জুন অবধি সার্ভে করবে। মানে যেদিন যাবে তার আগে 30 দিন। এই 30 দিন কি দেখবে যে 3 বেলা ও ঠিকঠাক করে খেয়েছে কিনা, খাওয়া পেয়েছে কিনা, ঠিক আছে। তো ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ডে দেখা হয় 30 ডেজ। 30 ডেজে তুমি 3 টাইমস খাওয়া দাওয়া করেছো কিনা, পেয়েছো কিনা ঠিকঠাক করে। যদি কেউ পেয়ে থাকে তাহলে তুমি বলবে যে রাইট দিয়ে দিলে, ঠিক আছে। ওই যে সার্ভে করতে গিয়েছিল মনে আছে ওই মুভিটা, হ্যাঁ ওই মুভিতে পরেশ রাওয়াল গিয়েছিল। अच्छा आपका कितना बच्चा है? आपका, हाँ आपका कितना बच्चा है? तो 2। तो आपका शादी हुआ है? बस उड़ी एक चोर के जिज्ञेस कर आपका शादी हुआ है? नहीं। तो आपका बच्चा कितना? ওরকম গিয়ে সার্ভে করবে যে 3 বেলা খেয়েছো তোমরা, তো বলে কতদিন খাওনি, তো বলে 2-3 দিন খাওনি। তারপর বলে আচ্ছা হ্যাঁ কি খাওনি, তো অত কিছু লেখার দরকার নেই। ইউআরপি তে তুমি মেনলি লিখবে যে 30 দিন 2-3 বেলা খাবার পেয়েছে কিনা, ঠিক আছে। তারপরে হচ্ছে এমআরপি। এমআরপি তে দেখা হবে 30 দিন, তো দেখা হবেই যে 30 দিন তুমি 2 বেলা খেয়েছো কিনা, ঠিক আছে। আমি অন্য কালার দিয়ে এটা দেখাচ্ছি। 30 ডেজ, 30 ডেজ 3 টাইমস, ঠিক আছে। এটাও 30 ডেজ, এটাও 30 ডেজ। এবার এমআরপি তে 30 দিন খেয়েছো কিনা তার সাথে কি দেখা হবে যে 365 দিন তুমি নন ফুড আইটেম ইউজ করতে পেরেছো কিনা। 365 মানে 1 বছর। নন ফুড আইটেম মানে কি? এডুকেশন, তারপরে হচ্ছে কি ক্লোথ, তুমি কাপড় চাপড় নিয়েছো কিনা, বা তোমার শু জুতো এগুলো নিয়েছো কিনা, বা বেগ টেগ নিয়েছো কিনা, এগুলো ইউজেসের জন্য। এগুলো তো মানুষ প্রত্যেক মাসে নেই না, এগুলো অ্যাটলিস্ট 1 বছরে নেই। হ্যাঁ 1 বছর ধরে কেউ এডুকেশন পেয়েছে কিনা, 1 বছর ধরে কাপড় পেয়েছে কিনা। রবি শাস্ত্রী 2 বছর ধরে যেমন কাপড় পায়নি, 2021-এর পুজোতে পেয়েছিল। কি রবি? না রবি বাবার টাকা বাঁচায়। রবি বলে না আমি বেশি টাকা খরচ করব না বাবা তোমার। ঘুরতে যায় না রবির, হামেশা আমি স্ট্যাটাস দেখি। রবি কখনো চায়ের হাতে নিয়ে বা ফটো উঠিয়ে সেলফি দিয়েছে স্টেশন। হ্যাঁ 365 নন ফুড আইটেম, ঠিক আছে। এবার এমএমআরপি তে আমরা দেখব 30 দিন 2 বেলা 3 বেলা খেয়েছে কিনা। যার বাড়িতে তোমরা সার্ভে করতে গেলে তুমি জিজ্ঞেস করলে যে 30 দিন খেয়েছো কিনা, বললো হ্যাঁ খেয়েছি, রাইট। 365 দিন বাকি তুমি কাপড় চোপড় ইত্যাদি পেয়েছো কিনা, যেটা এখানে দেখেছিলাম নন ফুড আইটেম, সেটা পেয়েছো কিনা। ও বললো হ্যাঁ পেয়েছি, মানে রাইট।
তারপরে দেখবে, তারপরে তুমি জিজ্ঞেস করবে যে 30 দিনের মধ্যে যে তুমি খাওয়া দাওয়া করেছো, তো এটলিস্ট 7 দিন তুমি মাছ মাংস ডিম বা নন ভেজ আইটেম খেয়েছো কিনা। ঠিক আছে, তো 7 ডেজ হচ্ছে নন ভেজ আইটেম, নন ভেজ আইটেম। যদি বলে যে ইয়েস ইয়েস ইয়েস, দেন তুমি বলবে রাইট, তাহলে সে হবে ধনী, নাহলে গরিব। তাহলে তোমার কাছে সার্ভে করার 3টে মেথড আছে। এই 3টে মেথডের মাধ্যমে তুমি পভার্টি বের করতে পারবে। ইউআরপি তে দেখা হবে 30 দিন, এমআরপি তে দেখা হবে 30 দিন আর 365 দিন, আর এমএমআরপি তে দেখা হবে 30 দিন 365 দিন আর আবার 7 দিনও। ঠিক আছে, বাস হয়ে গেল। এবার আসি, এবার যেটা পরীক্ষাতে আসে বিভিন্ন কমিটি রিলেটেড ব্যাপার। ঠিক আছে, বিভিন্ন কমিটি খুব আসে পরীক্ষাতে। ঠিক আছে, এই যে বিভিন্ন কমিটি ছিল এগুলো কি নিয়েছিল, এরা বিভিন্ন মতামত নিয়েছিল যে আমরা কাকে ধনী বলবো কাকে গরিব বলবো। ধনী বা গরিব বের করার মেথড বা কি কি ভাবে আমরা করতে পারি, সেই কমিটিগুলো সেই বিভিন্ন সুপারিশ নিয়েছিল যেগুলো ডাইরেক্ট কোশ্চেন আসে। যেমন মিসলেনিয়াসে এসে, ফুড এসআই এসে এখান থেকে কোশ্চেন, ডাব্লিউবিসিএস মেন্সে এসে কোশ্চেন এখান থেকে, এই কমিটি থেকে। তো প্রথম যে কমিটি তৈরি হয়েছিল 1962 প্ল্যানিং কমিশন এস্টিমেট কমিটি, প্ল্যানিং কমিশন এস্টিমেটস কমিটি। ঠিক আছে, 1962 সালে প্ল্যানিং কমিশন অফ এস্টিমেট কমিটির থিওরি ছিল যে প্রতি মাসে পার মান্থে যদি ₹20, কোথায়, রুরাল এরিয়া মানে গ্রামীণ এরিয়ায়, আর আরবান এরিয়ায় যদি প্রতিদিন $25 যদি করে খরচ করতে পারে, এটা মাথায় রাখবে, এক্সপেন্ড করতে পারে, যদি এক্সপেন্ড করার যদি ক্ষমতা থাকে। ঠিক আছে, যেটা হচ্ছে প্রতিদিন। ঠিক আছে, পার ডে যদি কেউ 20 টাকা পার ডে ওটা পার ডে প্রতিদিন যদি রুরাল এরিয়া যদি কেউ 20 টাকা খরচ করার সামর্থ্য আছে আর আরবান এরিয়া যদি 25 টাকা খরচ করতে পারে, তাহলে সে ধনী না হলে গরিব। ঠিক আছে, 1962-তে এ ডেফিনেশন দিল কি এইভাবে বের করতে হবে। তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট, 1971 ডান্ডেকার অ্যান্ড রোথ কমিটি, ডান্ডেকার অ্যান্ড রোথ কমিটি। ঠিক আছে, ডান্ডেকার অ্যান্ড রোথ কমিটি বলেছিল যে না, ওই খরচ দেখলে হবে না, ক্যালোরির কথাও বললো যে যতটা ক্যালোরি মানুষের দরকার সেই ক্যালোরির যোগান করতে পারছে কিনা। ঠিক আছে, তো এ বললো একটা এস্টিমেট যে মানুষের টোটাল 2250 ক্যালোরির দরকার। এই ক্যালোরিটা বার্ন করার জন্য, এই ক্যালোরির খরচ করার জন্য মানুষ জোগাড় করতে পারছে কিনা। ঠিক আছে, ক্যালোরির কথা বলো। তো পরীক্ষাতে আসে যে প্রথম কে ক্যালোরির কথা হিসেবে, ক্যালোরির কথা বলে পভার্টি ডেফিনেশন দিয়েছিল, সেটা হচ্ছে কে, ডান্ডেকার এন্ড রোথ কমিটি 1971। তারপরে হচ্ছে 1979 ওয়াইকে আলাগ কমিটি, ওয়াইকে আলাগ কমিটি বলেছিল, এ ক্যালোরির কথা বলেছিল কি, রুরাল এরিয়ায় 2400 ক্যালোরি আর আরবান এরিয়ায় 2100 ক্যালোরির কথা বলেছিল যে যদি এত করে খরচ কেউ করতে পারে প্রতিদিন, নিজের পেছনে খরচ করার ক্ষমতা আছে বা এতটা মানুষকে লাগবে, এতটা খরচ করতে পারলে সে ধনী না। হ্যাঁ, পার ডে হিসেবে, হ্যাঁ পার ডে হিসাবে এতটা খরচ যদি নিজের পেছনে কেউ করতে পারে সে ধনী না হলে গরিব। এটা কে বলেছিল? হ্যাঁ, এটা কে বলেছিল? ওয়াইকে আলাগ কমিটির মাধ্যমে বলা হয়েছিল। এই কোশ্চেনটাই ডাব্লিউবিসিএস এসেছিল, এই কোশ্চেনটাই মিসলেনিয়াসে এসেছিল 2019 সালে, এই কোশ্চেনটাই। ঠিক আছে, 1979 সালে। তারপরে 1989 লাগডেওয়ালা কমিটিতে এ 1989 সালে তৈরি হয়েছিল, কিন্তু রিপোর্ট পাবলিশ করেছিল 1993 সালে। ঠিক আছে, এ কিসের কথা বলেছিল যে দেখো
এইভাবে করে তোমরা যেভাবে এক্সপেন্ডিচারের মাধ্যমে গরিবি বের করার চেষ্টা করছো বা খরচের মাধ্যমে বা ক্যালোরির মাধ্যমে করছো, সেগুলো করতে যেও না। তো কিভাবে করব? লাগডেওয়ালা কমিটি প্রথম বলেছিল যে দেখো বিভিন্ন স্টেটে খরচ ইনকাম বা খরচের ব্যাপার হচ্ছে বিভিন্ন রকম, কারণ সেখানে সেইভাবে কোস্ট করে আজকে তুমি কলকাতায় 15-20 হাজার টাকা মান্থলি ইনকাম করে তুমি থাকতে পারবে, এটলিস্ট খাওয়া দাওয়া করে মোটামুটি আরামসে থাকতে পারবে। কিন্তু মুম্বাই চলে যাও, বেঙ্গালোর চলে যাও, চেন্নাই চলে যাও, 15-20 হাজার টাকা তোমার কিছুই হবে না। হ্যাঁ আছেই চিপ। আমার 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 দাদা মানে আমার পিসির ছেলে, ও থাকে মালয়েশিয়াতে, ঠিক আছে, ওর মালয়েশিয়াতে থাকে, ও ট্রান্সফার হয়েছে, তো ট্রান্সফার হয়েছে তোকে অপশন দিয়েছে দিল্লি, কলকাতা আর বেঙ্গালোর, ঠিক আছে। তো আমার দাদার সবার ফ্যামিলির ইচ্ছা যে বেঙ্গালোরে শিফট হয়ে যাক, কিন্তু দাদার ইচ্ছা হচ্ছে কলকাতা। কলকাতায় প্রথম কারণ হচ্ছে বাড়ির পাশে, যখন তখন বাড়ি যেতে পারবে, আর দ্বিতীয় কারণ হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, কলকাতা হচ্ছে সস্তা টিকাও ঠিক আছে। তো এখানে স্টেট ওয়াইজ সার্ভের কথা বলেছিল, স্টেট ওয়াইজ সার্ভের কথা বলেছিল যে স্টেট ওয়াইজ কিরকম দাম আছে সেটা দেখে ঠিক করব। তারপরে হচ্ছে 2009 সালে সুরেশ টেন্ডুলকর কমিটি, টেন্ডুলকর কমিটি, ঠিক আছে, এ বলেছিল রুরাল এরিয়ায় 25 টাকা 27, হ্যাঁ, আর আরবান এরিয়ায় 33 রুপিজের কথা বলেছিল যে এতটা যদি কেউ খরচ করতে পারে, প্রতিদিন এক্সপেন্ড করতে পারে, সে হবে ধনী, না হলে হবে গরিব। 2009 সালে। এবার যেটা পরীক্ষাতে আসে 2009 সালে এনসি সাক্সেনা কমিটি, খুব আসে পরীক্ষাতে, এনসি সাক্সেনা কমিটি পরীক্ষাতে আসবে। এনসি সাক্সেনা কমিটি কিসের সাথে জড়িত? এটা হচ্ছে রুরাল এরিয়ার সাথে জড়িত, রুরাল এরিয়া রিলেটেড কাজ করেছিল এনসি সাক্সেনা। 2010 সালে SR আসিম, এটা হচ্ছে আরবান এরিয়ার সাথে জড়িত, ঠিক আছে। 2014 সালে এসেছিল রংরাজন কমিটি, HR হাসিম, আচ্ছা HR হাসিম, রংরাজন কমিটি 2014 সালে এসেছিল। এ রুরাল এরিয়ায় কত খরচের কথা বলেছিল? হ্যাঁ, রুরাল এরিয়ায় আর আরবান এরিয়ায় 47 রুপিজের কথা বলেছিল, যে যদি এত খরচ করতে কেউ পারতে পারে তাহলে ধনী, না হলে গরিব। এই হচ্ছে গল্প। তাহলে দেখো এই পভার্টির বাস এইটুকু জানলেই তোমার যে কোনো পরীক্ষার জন্য মোর দেন এনাফ, এর বাইরে কিছু লাগবে না। আমরা কি পড়লাম? পভার্টি কাকে বলে? বেসিক নিড, জীবন কাটানোর যে বেসিক নিড, সেটা যদি কেউ ফুলফিল করতে না পারে সে হবে ধনী, না হলে গরিব, ঠিক আছে। তারপরে হচ্ছে বেসিক নিড গুলো কি কি বলেছিলাম? রুটি, কাপড়া, মাকান। এবার দ্বিতীয় আমরা দেখেছিলাম যে পভার্টির কারণ কি আমাদের দেশে, কলোনিয়াল এক্সপ্লয়টেশন, হাই পপুলেশন, স্কিলের অভাব, এগ্রিকালচারের উপর বেশি ডিপেন্ড, সোশ্যাল ডেসিপ্রিটি ইত্যাদি। থার্ড আমরা দেখেছিলাম পভার্টি টাইপস, অ্যাবসলুট পভার্টি, রিলেটিভ পভার্টি। অ্যাবসলুট হচ্ছে পূর্ণাঙ্গ পভার্টি, যেটা সেম এজ পভার্টি, আর রিলেটিভ পভার্টি হচ্ছে 2-3টা জায়গার মধ্যে কম্পেয়ার করে যে গরিব থাকবে সে হবে রিলেটিভ পভার্টি, তার মধ্যে পড়বে। তারপরে এই যে পভার্টিটা মেজার করে এনএসও রিপোর্ট পাবলিশ করে নীতি আয়োগ, ঠিক আছে। এটা মেজার করার মেথড হলো ইউআরপি, এমআরপি, এমএমআরপি। ইউআরপি হচ্ছে কি, যেখানে 30 দিনের সার্ভে দেখা হবে, এমআরপিতে 30 দিন প্লাস 365 দিন, আর এমএমআরপিতে 30, 365 প্লাস 7 ডেজ, ঠিক আছে। এটা ছিল। তারপরে আমরা যখন সার্ভে টার্ভে হয়ে গেল, দেন আমরা কমিটির ব্যাপারটা দেখলাম। বাস এই নিয়ে হচ্ছে পভার্টির গল্প শেষ। নেক্সট দিন আমরা আলোচনা করব আনএমপ্লয়মেন্ট নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে কোথায়? আনএমপ্লয়মেন্ট ক্লাসে। প্রত্যেকে কমেন্ট করে জানাবে, তোমরাও জানাবে। তোমরা তো কেউ কমেন্টই করো না, জীবনে কমেন্ট করো না, ঠিক আছে। কমেন্ট করে জানাবে ক্লাস কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবে। ওকে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।